প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের অনলাইনে পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব আয়ামে জাহিলিয়া সম্পর্কে। প্রাক ইসলামী আরবের আয়ামে জাহিলিয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সাধারণভাবে আয়ামে জাহিলিয়া বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার শুরুর আগের যুগকে বোঝায়। আয়ামে জাহিলিয়া বলতে আমরা বুঝি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসলাম প্রচার শুরুর আগের যুগ। আয়াম হচ্ছে আরবি শব্দ। আয়াম আরবি শব্দ। এর অর্থ যুগ, সময়, কাল ইত্যাদি। আর জাহিলিয়া অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার। সুতরাং আয়ামে জাহিলিয়া অর্থ অজ্ঞতার যুগ বা তমসার যুগ। আয়ামে জাহিলিয়া কি? আয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে অজ্ঞতার যুগ বা তমসার যুগ। আয়ামে জাহিলিয়া বলতে সেই যুগকেই বোঝায় যে সময় আরবে কোনো প্রকার কৃষ্টি, ধর্মগ্রন্থ বা সূক্ষ্ম কোনো ধর্মীয় অনুভূতি বা চেতনা ছিল না। ঐতিহাসিক পি.কে. হিট্রি মতে সাধারণভাবে জাহিলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা বর্বরতার যুগ বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা সেই যুগকেই বোঝায় যে যুগে আরবে কোনো নিয়মকানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো ঐশী কিতাবও নাজিল হয়নি। আয়ামে জাহিলিয়ার সময়কাল। কোনো প্রকার প্রামাণ্য দলিল না থাকায় আয়ামে জাহিলিয়ার সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোনো প্রকার প্রামাণ্য দলিল না থাকায় আয়ামে জাহিলিয়া সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। কোনো ঐতিহাসিকের মতে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই দীর্ঘ সময়কালকে আয়ামে জাহিলিয়া বলা হয়। আরব ঐতিহাসিকদের মতে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে ইসলামের আবির্ভাবের আগ পর্যন্ত সময়কে আয়ামে জাহিলিয়া বলা হয়। ইউরোপীয় ঐতিহাসিক নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 100 বছরকে আয়ামে জাহিলিয়া বলেও উল্লেখ করেন। তার এই মতকে পি.কে. হিট্রি সমর্থন করেছেন। ইউরোপীয় ঐতিহাসিকের এই মতটিকে পি.কে. হিট্রিও সমর্থন করেছেন, তবে এটি সমগ্র আরব উপদ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি শুধু হেজাজ, নজদ ও নুফত এলাকার জন্য প্রযোজ্য। জাহিলিয়া যুগের প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ও নৈরাশ্যজনক ছিল। প্রাক ইসলামী যুগের আরবের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। উত্তরে বাইজেন্টাইন এবং দক্ষিণে পারসিক সাসানীয় শাসিত কিছু অঞ্চল ছাড়া সমগ্র আরব উপজাতি ছিল স্বাধীন। তবে সেখানে কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ ছিল না। শহরের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলেও মরুবাসী বেদুইনদের রাজনৈতিক জীবন মোটেও সুখকর ছিল না। গোত্রীয় শাসন ব্যবস্থা, যেমন বনু বকর, বনু তাগলিব, গোত্রীয় শাসন ব্যবস্থা ছিল যেমন বনু বকর, বনু তাগলিব। অধিবাসীদের দুই শ্রেণীতে ভাগ করা
হয়েছে। এক ছিল শহরের স্থায়ী বাসিন্দা, দুই মরুবাসী যাযাবর বেদুইন। গোত্রপ্রীতি। গোত্রপ্রীতি ছিল বেদুইনদের আরবদের মূল প্রেরণা। এই প্রেরণার মূল কথা হলো গোত্রের অন্য সদস্যের প্রতি সীমাহীন ও নিঃস্বার্থ আনুগত্য ও শ্রদ্ধাবোধ। পি.কে. হেড্ডি বলেছেন, এই সময় সদস্যদের ওপর গোত্রীয় দাবি এতই প্রবল ছিল যে গোত্রের প্রয়োজনে কোনো স্বামী তার স্ত্রীকেও ত্যাগ করতে পারত। এতটাই গোত্রপ্রীতি ছিল যে গোত্রের কারণে কি করত, স্বামী তার স্ত্রীকেও ত্যাগ করতে পারত। গোত্রীয় সংঘাত। প্রাক ইসলামী যুগে আরবে পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি বিষয় সহ কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এইরূপ মদিনায় আউস ও খাজরাজ গোত্রের মধ্যে বুয়াসের যুদ্ধ এবং মক্কার কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে ফিজরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটি উটকে প্রহার করার ঘটনা নিয়ে বনু বকর ও বনু তাগলিবের মধ্যে সংঘটিত বাসুসের যুদ্ধ দীর্ঘ 40 বছর স্থায়ী হয়েছিল। এসব গোত্রীয় কলহ আইয়াম আল আরব বা আরবে দিন নামে পরিচিত ছিল। গোত্রীয় জোট। মক্কার নেতৃত্বে ইসলাম পূর্ব আরবে গোত্রীয় জোট গড়ে ওঠে। আরব গোত্রপ্রীতিদের সাথে মক্কার ব্যবসায়ীদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাকে ইলাফ বলা হতো। আরবের গোত্রপ্রীতিদের সাথে মক্কার ব্যবসায়ীদের যে চুক্তি সংঘটিত তাকে ইলাফ বলা হতো। শেখ বা গোত্র প্রধান। ইসলাম পূর্ব যুগে আরবের প্রত্যেক গোত্রে একজন করে দলপতি থাকতো, তাকে কি বলা হতো? শেখ বলা হতো। বয়স, বীরত্ব, বিচক্ষণতা, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি বিষয় বিবেচনা করে শেখ মনোনয়ন করা হতো। একজন শেখ নির্বাচন করা হতো কি দেখে? বয়স, বীরত্ব, বিচক্ষণতা, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি বিষয়। তার কোনো নির্দিষ্ট মেয়াদকাল ছিল না। শেখের কোনো নির্দিষ্ট মেয়াদকাল ছিল না। নিজের কর্মদক্ষতা ও গোত্রের নির্বাচক মণ্ডলীর সন্তুষ্টির উপরই শেখের কর্মকাল নির্ভর করত। তবে শেখের প্রতি আনুগত্য ছিল সর্বজনীন। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগাযোগ প্রভৃতির ক্ষেত্রে শেখের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এসব কাজ সাধারণত তিনি একক সিদ্ধান্তে করতেন না। তিনি গোত্রের বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত পরামর্শ সভার সাথে আলোচনা করে তা সম্পাদন করতেন। শেখ যতদিন পরামর্শ সভা বা গোত্রের বিশিষ্ট লোকদের সমর্থন পেতেন ততদিনই উক্ত পদে বহাল থাকত। এই শেখ যতদিন পরামর্শ সভা বা গোত্রের বিশিষ্ট লোকদের সমর্থন পেতেন ততদিনই এই পদে বহাল থাকতেন। আল মালা বা মন্ত্রণা সভা। প্রাক ইসলামী আরবে আল মালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল। এই পরিষদটি ছিল মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত। এই পরিষদ কি করত? মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত। এর উল্লেখ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্র ও সম্ভাব্য কিছু তৈরি করা। এই
উদ্দেশ্য এই এই আল মালা বা মন্ত্রণা সভার উদ্দেশ্য ছিল কি শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী ও সম্ভাব্য দপ- তৈরি করা। এটি কেবল এর বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষভাবে কয়েকটি দপ্তর উল্লেখযোগ্য ছিল। এই দপ্তরগুলো ছিল রিফাদা। রিফাদা ছিল তীর্থযাত্রীদের জন্য রসদ সরবরাহ। রিফাদা কি করত? তীর্থযাত্রীদের জন্য রসদ সরবরাহ করত। সিকা আহ, যা তীর্থযাত্রীদের প্রয়োজনীয় পানি সরবরাহ করত। হিজাবা, হিজাবা কাবাগৃহ ঢেকে রাখার ব্যবস্থা করত। লিও আ, এটি যুদ্ধের সময় পতাকা বহন করত। যে কক্ষে এই পরিষদের সভা বসত সেটি দারুল নাদওয়া নামে পরিচিত ছিল। প্রকৃতপক্ষে এটিকে কুরাইশদের সংসদ ভবন বলা যায়। দারুল নাদওয়াকে প্রকৃতপক্ষে কুরাইশদের সংসদ ভবনও বলা যেত। গুরুত্বপূর্ণ সব সমস্যার সমাধান এখানেই করা হতো। অবশ্য মক্কা নগরী ও কাবা গৃহ বিষয়ে সমস্যা সমাধানের জন্য সবাই কি করত? কাবা গৃহের প্রাঙ্গণে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিত। মক্কার পৌর সমিতি। মক্কার নাগরিক ও তীর্থযাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য মক্কায় একটি পৌর সমিতি গঠন করা হয়েছিল। তীর্থযাত্রীদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করা, যে কোনো গোলাযোগ নিষ্পত্তি, তীর্থস্থানসমূহে পরিচ্ছন্নতা ও তীর্থযাত্রীদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেখানোর দায়িত্ব এর উপর ন্যস্ত ছিল। বিচার ব্যবস্থা। জোরজার মুলুক তার নীতি প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত প্রথা প্রচলিত ছিল। সরকার কাঠামো বা শাসন পদ্ধতি সম্বন্ধে আরবরা পুরোপুরি অজ্ঞ থাকায় তাদের মধ্যে কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থাই ছিল না। আরবের সর্বত্র জোরজার মুলুক তার নীতি প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নীতিতে তারা বিশ্বাসী ছিল। প্রাক ইসলামী আরবের জাহেলিয়া যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? মরুময় ও অনুর্বর আরব ছিল কৃষিকাজের অনুপযোগী। ফলে সেখানকার রাজনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক ইসলামী আরবের আদিবাসীরা যাযাবর আরব ও শহরের আরব এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। কি? আদিবাসীরা যাযাবর আরব ও শহরের আরব এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। তাদের জীবিকার উপায়গুলো বর্ণনা করা হলো। পশুপালন। প্রাক ইসলামী আরবের পশুপালন ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। তারা মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। শহরবাসী আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের চাহিদা পূরণ করত। লুটতরাজ। এই সময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীদের একটি পেশা হিসাবে গণ্য করা হতো। আরব গোত্রগুলো প্রায় বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তারা কি করত? তাদের মালামাল লুট করে নিত। তাদের মতে এই দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। সুদ ব্যবসা। আরবের বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেনের প্রচলন ছিল।
সুদ ব্যবসায়ীদের মধ্যে ইহুদিরা ছিল প্রধান। সুদ ব্যবসায়ীদের মধ্যে ইহুদিদের প্রাধান্যই সবচেয়ে বেশি ছিল। সময় মতো ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে কী হতো, সুদের পরিমাণ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণ গ্রহণকারীর পুত্র, কন্যা, স্ত্রী সুদখোর মহাজনদের দাস দাসীতে পরিণত হতো। তারা কী করতো, সময় মতো ঋণ পরিশোধ না করার কারণে দায়ে ঋণ গ্রহণকারীর পুত্র, কন্যা ও স্ত্রী সুদখোর মহাজনদের দাস দাসীতে পরিণত হতো। ব্যবসা বাণিজ্য। শহরবাসী আরবগণ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগরবন্দরে বাণিজ্য কার্যক্রম করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এ সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে মক্কা ও মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল। মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্য পথে সংযুক্তি থাকায় এই বাণিজ্য গুরুত্ব ছিল অন্যরকম। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথেও জড়িত ছিল। তায়েফেও কিছু পণ্য উৎপাদন করা হতো বলে জানা যেত। শিল্প। জাহিলিয়া যুগে এক শ্রেণীর লোক দেবদেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল, যারা এই মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল। পৌত্তলিক সমাজে তারা বেশ মর্যাদা লাভ করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এই সময় যুদ্ধাস্ত্র তৈরি ও নিত্য ব্যবহৃত জিনিসের চাহিদা পূরণের জন্য কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের বিকাশ হয়েছিল। এই জাহিলিয়া যুগের সামাজিক অবস্থা কেমন ছিল? প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও অর্থনৈতিক জীবন ছিল কুলসিত ও হতাশা ব্যঞ্জক। তখনকার সামাজিক অবস্থা বর্ণনা প্রসঙ্গে ঐতিহাসিক খোদাবক্স বলেন, আরবরা মদ, নারী ও যুদ্ধে লিপ্ত থাকত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে সমগ্র আরব দেশ মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজায় নিয়োজিত ছিল। তৎকালীন আরব সমাজ ব্যবস্থার উল্লেখযোগ্য দিকগুলো হলো শ্রেণী বিভাজন। ইসলাম পূর্ব যুগে আরবের জনগোষ্ঠী মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। এক ছিল যাযাবর বেদুইন, দুই শহরের স্থায়ী বাসিন্দা। তারপরে কৌলিন্য প্রথা। বংশ, বীরত্ব, শৌর্য-বীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব বা গর্ব অহংকার করার রীতি ছিল কৌলিন্য প্রথা। অন্যান্য ও অবিচার। ইসলাম পূর্ব যুগে আরবে পাপাচার, কুসংস্কার ও অন্যান্য অবিচার সমাজকে কুলসিত করে। মদ পান, জুয়া খেলা, সুদ ও নারী সঙ্গ ছিল এদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারীর অবস্থা। জাহিলিয়া যুগে নারীর অবস্থা ছিল সামাজিক অবস্থায় নারীর অবস্থা ছিল নারীর কোনো সামাজিক অবস্থান ছিল না। ইসলাম পূর্ব যুগে আরবে নারীর কোনো সামাজিক অবস্থানই ছিল না। এস.এম. ইমামউদ্দিন বলেন, আরব সমাজে নারীদের কোনো সুদৃঢ় অবস্থান ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল খুবই নড়বড়ে। এ সময় নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা হতো। পুরুষরা ইচ্ছামতো বিয়ে করতে ও তালাক দিতেও পারত। বিবাহ বা তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না।
একাধিক স্ত্রী থাকার পরেও পুরুষরা দাসদাসীদের উপপত্নী হিসেবে ব্যবহার করত। নারীরা পণ্যদ্রব্যের মতো হাটা বাজারে কী হতো, বিক্রি হতো। মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয়ের সম্পত্তি থেকেও তারা বঞ্চিত হতো। তবে অভিজাত পরিবারের নারীর অবস্থান মোটামুটি সন্তোষজনক ছিল বলে মনে করা হয়। আবু জেহেলের মা এবং বিবি খাদিজা দুইজনই সম্ভ্রান্ত ও ধনাঢ্য মহিলা ছিলেন। কন্যা সন্তানের হত্যা। ইসলাম পূর্ব আরবে কন্যা সন্তান জন্ম দেওয়াই ছিল অত্যন্ত লজ্জাকর একটি ব্যাপার। অনেক পিতা লজ্জার ভয়ে কন্যা সন্তানকে জীবিত কবর দিত। অনেকে দারিদ্র ভয়েও কন্যা সন্তানকে জীবিত কবর দিত এবং দিতে কুণ্ঠাবোধ করত না। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ববোধ করত। দাসদাসীদের অবস্থা। আরব সমাজে দাস প্রথা প্রচলিত ছিল। পণ্য দ্রব্যের মতো হাটে বাজারে দাসদাসীও বিক্রি করা হতো। তাদের কোনো স্বাধীনতা ও সামাজিক মর্যাদা ছিল না। দাসদাসীদের ওপর নিষ্ঠুর আচরণ করা হতো। দাসদাসীদের উপপত্নী হিসেবেও ব্যবহার করা হতো। তাদের জীবনময় সুখ দুঃখ প্রভুর মার্জিতের উপর নির্ভর করত। তাদের মালিকের উপর সব কিছু নির্ভর করত। প্রভু অনুমতি ছাড়াও তারা বিয়ে করার অধিকারও তাদের মালিকের অনুমতি ছাড়াও তাদের বিয়ে করার অধিকারও ছিল না। দাসীর সন্তানের ওপর প্রভুর মালিকরা স্বীকৃত ছিল। দাসদাসীর সন্তানের ওপর প্রভুর মালিকানা স্বীকৃত ছিল। নৈতিক অবক্ষয়। ইসলাম পূর্ব আরব ছিল নৈতিক ও সামাজিক অবক্ষয়ে পরিপূর্ণ। পরনিন্দা, পরশ্রীকাতরতা, আভিজাত্যের দম্ভ, নারীহরণ, চুক্তি, দর্শন, মদপান, খুন ইত্যাদি গহিত কাজ সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই সময় নারী পুরুষ অবাধ মেলামেশা করতে পারত। কুসংস্কার। ইসলাম পূর্ব আরব সমাজে কুসংস্কার এত বেশি ছিল যে তারা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করত। তারা কী করত? যে কোনো কাজ আরম্ভ করার আগে তাদের তীর নিক্ষেপের মাধ্যমে তাদের ভাগ্য পরীক্ষা করত। যুদ্ধে যাবার পূর্বে তারা বীর পূর্বপুরুষদের পূজা করা সহ নানা কুসংস্কারে আচ্ছন্ন ছিল। কুশিত প্রথা। ইসলাম পূর্ব আরবে ইহুদি জনগোষ্ঠীর মধ্যে কুশিত প্রথা বা সুদ ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই প্রথা এতই মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল যে ঋণ গ্রহণকারী কোনো ব্যক্তি সময় মতো অর্থ পরিশোধ করতে না পারলে মহাজন ঋণ গ্রহণকারীর স্ত্রী অথবা পুত্র কন্যাদের জোরপূর্বক নিয়ে এসে দাসে পরিণত করত। তাদেরকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করাতো। নৈতিক গুণাবলী। ইসলাম পূর্ব আরবে নানা বিশৃঙ্খল ও অনৈতিক কার্যক্রম বিরাজমান থাকলেও আরবদের মধ্যে কতকগুলো নৈতিক গুণাবলী ছিল। তাদের চরিত্রে অতিথি পরায়ণতা, তেজস্বিতা, স্বাধীনতাপ্রীতি, উদারতা, নিঃসংকোচবোধ, সাহসিকতা প্রভৃতি মহৎ গুণের সমন্বয় দেখা যায়। আরবদের মতো অতিথিপরায়ণ জাতি পৃথিবীতে দুর্লভ। অতিথি চরম শত্রু হলেও তারা প্রতিশোধ গ্রহণ করত না। এখন জাহিলিয়া যুগের সাংস্কৃতিক অবস্থা। এরপর আসলো জাহিলিয়া যুগের সাংস্কৃতিক অবস্থা। প্রাক ইসলামী আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পরিচিত ছিল গৌরবময়। তারা অধিকাংশ নিরক্ষর ছিল। কিন্তু তা সত্ত্বেও তাদের অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তি তৎকালীন আরব বিশ্বের বাহিরে বিশেষ খ্যাতিলাভ করে। সাংস্কৃতিক ক্ষেত্রে
তাদের নানা দিকগুলো হলো সাহিত্যচর্চা। সাহিত্যচর্চার বিশেষ খ্যাতি লাভ তারা সাহিত্যচর্চার বিশেষ খ্যাতি লাভ করে। এই সময় অনেক কাসিদা বা গীতিকাব্য রচিত হয়। নিজ বংশের গৌরব গাথা, বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে রচিত হয়। কি হয়, এই সময় অনেক কাসিদা বা গীতিকাব্য রচিত হয়। নিজ বংশের গৌরব গাথা, এই বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। পিকে হিট্রির মতে পৃথিবীতে অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্যচর্চার এত বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রকাশ করেনি। কাসিদা ছাড়াও সাজা ও অন্তমিলযুক্ত পদ্যের কথা জানা যায়। তারপর আসলো কবিতা চর্চা ও কবিতা প্রতিযোগিতা। কাব্যচর্চার প্রতি আরবের বিশেষ আগ্রহ ছিল। সবাই কবিতা চর্চা করত। কবিতার বিষয়বস্তু ছিল কি? নারী প্রেম, বংশগৌরব, কুলজি, বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধ বিগ্রহের ঘটনাবলী। অশ্লীল বিষয়েও কবিতা রচিত হতো। তবে বিষয়বস্তু যাই হোক না কেন, আরবের কবিতায় তাদের উন্নত ভাষা জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এছাড়া জানা যায় তৎকালীন আরবের দৈনন্দিন জীবন, অতিথেয়তা, বীরত্ব প্রভৃতি। প্রাক ইসলামী যুগে রচিত কবিতাগুলোকে দ্য পাবলিক রেজিস্টার অব দ্য আরবস বলে অভিহিত করা হয়। পিকে হিট্রি বলেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। এই যুগে খ্যাতিমান কবিদের মধ্যে ইমরুল কায়েস, তারাফা, ওমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে সাজ্জাদ, হারিস ইবনে হিলিজ্জা ও জুবায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের মধ্যে ইমরুল কায়েস ছিলেন শ্রেষ্ঠ কবি। উকাজ মেলা ও সাবে মুআল্লাকাত। প্রাক ইসলামী যুগে আরবের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলার বিশেষ গুরুত্ব ছিল। প্রতি বছর হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত উকাজ নামক স্থানে এই মেলা বসত। প্রতি বছর কিসের মৌসুমে? হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত উকাজ নামক স্থানে এই মেলা বসত। উকাজ মেলার স্থানীয় বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এই মেলায় নাচ গান, নানা রকম খেলাধুলা এবং ঘোড়দৌড় ও উষ্টদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কৃত করা হতো। প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত 60টি কবিতা কি করতো? এই প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত যতগুলো কবিতা ছিল, তার মধ্যে 60টি কবিতাকে বিবেচিত করে সোনালী হরফে লিখে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এই রকম 60টি কবিতা একত্রে সাবে মুআল্লাকাত নামে পরিচিত। সাবে মুআল্লাকাতকে উকাজ মেলায় প্রতিযোগিতায়
যে কবিতাগুলো রচিত হতো তাদের মধ্যে 60টি কবিতা কি করা হতো, সোনালী হরফে লিখে প্রতিযোগিতায় সেরা 60টি কবিতা সোনালী হরফে লিখে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এই রকম 60টি কবিতা একত্রে সাবায়ে মুআল্লাকাত নামে পরিচিত। এগুলো হলো সাবায়ে মুআল্লাকাত। এগুলো প্রাচীন আরবি সাহিত্যের মূল্যবান সম্পদ। উকাজ মেলায় আরবের গোত্রগুলো পরস্পরের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেত। এই ছিল প্রাক ইসলামী আরবের আয়ামে জাহিলিয়া যুগ। আয়ামে জাহিলিয়া যুগ সম্পর্কে আমরা জানলাম। সকলকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।